ওকে, সো আমাদের রেকর্ডিং অন হয়েছে। চলেন আমরা হচ্ছে আগে অ্যাসাইনমেন্টটা একটু দেখি। 20টা লিস্ট করতে বলা হয়েছে। আচ্ছা, এই কয়টা করছেন? ঠিক আছে, এতগুলো ফাঁকা কেন? এগুলো তো বেসিক্যালি পাওয়া যায় আমি যতটুকু জানি। বদরুল আলম ভাই, এগুলা কি পাননি বা এরকম কোনো কিছু? আনমিউট অপশনটা এনেবল করা আছে না? হ্যাঁ। বিশটা করে সে 20টা ফাইলই রাখছেন না, আলাদা করে এক্সেল ফাইলটা দিচ্ছেন? জি ভাই। এরকম কি যেগুলোর পান নাই সেগুলো ডিলিট করে দিচ্ছেন মাঝখান থেকে, এরকম কোনো কিছু? না, আমি একদম প্রথম থেকে সিরিয়ালি ভাইয়া 20টা নিয়েছি, সবগুলাই পেয়েছি। সবগুলোরই আপনি ফুল ডেটা আপনি সবগুলোরই পেয়েছেন প্রথম থেকে 20টারই? জি জি ভাইয়া। কত নম্বরের জানি পাওয়া যায় না, আই থিঙ্ক। একজনের শুধু ভাইয়া ইমেলটা পাইনি, ওনটা রিলেটিভেরই 2টা দিয়েছি, আর ফোন নাম্বার একজনের এরকম পাইনি, এছাড়া সবগুলা পেয়েছি। ভাই 25 নাম্বার এটা পাওয়া যায় না ভাই, দেখলাম 25 পর্যন্ত তো উনি যায়নি, না, আমি আমি সব পরিচিত তাই 23 বললাম। পর্যন্ত গিয়েছি। কিন্তু তারপর মাঝখানে কি সবগুলো পাওয়া যাচ্ছে? তার মানে আই থিঙ্ক তারপর আমার কাছে কেন জানি মনে পড়ে যে সবগুলোই পাওয়া যাচ্ছে ভাইয়া, সবগুলোই পাওয়া যাচ্ছে। পাওয়া যাচ্ছে ভাই, ওই রিলেটিভস এর কাছ থেকে কিছু থাকলে আচ্ছা দিতে আচ্ছা, হচ্ছে। ঠিক আছে। জি জি। ইমেলটা রিলেটিভ নিয়ে তারপরে এটার দ্বিতীয় ইমেল পাননি? এটা পাওয়া যায় না, এটা রিলেটিভ, একজনই শুধু রিলেটিভ আছে, ওইটাতেও পাই নাই। আমি এই যে এইটার কথাই বলতে চাচ্ছিলাম, আমার কেন জানি মনে পড়ে 12 বা 13 নম্বরে একটাই ছিল, একটারই রিলেটিভ ছিল, ইমেল একটাই থাকে কিন্তু। আচ্ছা ভাইয়া, এখানে রিলেটিভস এর নিচে আর একটা অপশন আছে, রিলেটিভ অ্যাসোসিয়েটস, এখান থেকে নেওয়া না যাবে না না? না না না, আমি তো অ্যাসোসিয়েট থেকে নিতে বারণ করছি, অনলি ফর রিলেটিভ। ভাইয়া আমি তো রিলেটিভ থেকে নিয়েছি, এবং রিলেটিভের ভিতরে যে আবার রিলেটিভ, এই 12 কিন্তু নম্বর এখন তো ওইখান থেকে পরে নিয়েছি। আচ্ছা আচ্ছা, আমি একটু জেসমিন আপু কি বললেন? আপু কি বললেন? সরি আপু। আমি জি, বলছি ভাইয়া, 12 নাম্বার যেটা রিলেটিভ এর মধ্যে যে আমাদের আবার রিলেটিভ আছে, ওখানে ক্লিক করতে করতে পরে হচ্ছে আরেক রিলেটিভ এর কাছে ইমেল একটা পেয়েছি আর কি, বুঝতে পারছি। ওই আমি 12 কি এটা নাম্বারটা। আমি কি এটা করতে বলেছিলাম আপনাদের? বলেন তো কে একজন? রিলেটিভের রিলেটিভ ধরতে বলছিলাম? এভাবে তো বলেন না ভাইয়া, এভাবে বলেন না। আমি আপনাদেরকে কিন্তু ভাইয়া ওখানে বারণ তো রিলেটিভ করেছি। শুধু একজনই পাওয়া গেছে। আচ্ছা, আমি বলি, আমি আপনাদেরকে নিষেধ করেছিলাম টার্গেটেড ব্যক্তির অনলি রিলেটিভে যাবেন, রিলেটিভে যাওয়া যাবে না। ওটা তো ভুল হয়েছে।
এই জন্যই বলতেছি যে এত ফুললি তো হয় না, কোথাও না কোথাও একটা মিস্টেক আছে। এটাই আর কি, আমার যতটুকু মনে পড়ে একটা ডেটা ফুল পাওয়া যায় না, সেটাই মূলত হচ্ছে এই যেটা। এটা হতে পারে বা আরো বা অন্য আরেকটা হতে পারে, যেটাই হোক না 12 কেন। নম্বর ভাইয়া 12 নম্বর এটা অনেক সব কাজ শেষ করে ওই একটার জন্যই আমার অনেকক্ষণ লেগেছিল। সো আর বাদ বাকি গুলোর মধ্যেও যদি রিলেটিভে থেকে নিয়ে থাকেন, তাহলে মানে সবার উদ্দেশ্যে বলতেছি, সো ভুল থাকবে। হ্যাঁ, সো রিলেটিভে যাওয়া যাবে না, এটা আমি গত ক্লাসে আপনাদেরকে নিষেধ করেছিলাম। ভাই রিলেটিভ ছিল শুধু একজন মাত্র। হ্যাঁ, জি ভাইয়া বলেছিলেন এমন। এটারও তাহলে ওই যে খুরশিদ আলম ভাই, এটা কিভাবে করছেন? এখানেও তো দেখা যাচ্ছে ডেটা আছে, ডিলিট করে দিয়ে দিয়ে করছেন। আচ্ছা, সাধন ভাই মিউট রাখবেন প্লিজ, আপনার মাইক্রোফোনটা একটু অন থাকে অলওয়েজ, একটু খেয়াল রাখবেন, মিউট রাখবেন। এটার কি হয়েছে, এটার অ্যাড্রেস ছিল তো? জুয়েল ভাই কি আছেন? জুয়েল ভাই কি শুনতে পাচ্ছেন? জুয়েল ভাই, আচ্ছা ঠিক আছে। খুব সুন্দর ফ্রেশ কাজ দেখা যাচ্ছে একবার, কিন্তু এইটাই আপনারা কি ইমেলটা কিভাবে নিছেন মুশফিকুর রহমান ভাই? যাদের অ্যাসাইনমেন্ট দেখতেছি তারা কি ক্লাসে নেই? ঠিক আছে, দুইটাতে সেম ইমেল কেন দিছেন? বারোটা করছেন এই জন্য এই ফাইলে দিচ্ছেন না? আচ্ছা, নাফিস ভাই, এখানে এটার ইমেল কি রিলেটিভস থেকে নিছেন? না ভাই, ওই রিলেটিভের নিচে মানে টার্গেটেড ব্যক্তি রিলেটিভের নিচে যে অ্যাসোসিয়েটস আছে ওটার প্রথমটা থেকে নিচ্ছে। অ্যাসোসিয়েটস থেকে নেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন ছিল আপনার কাছে। জি, এই যে আপনি যে অ্যাড্রেস গুলো দিয়েছেন সেগুলো দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ব্যক্তির কারেন্ট অ্যাড্রেসও সেম, প্রিভিয়াস অ্যাড্রেসও সেম, তো ওটা কি দিয়ে দিব? হ্যাঁ ওইটাই তো হবে, কারেন্ট অ্যাড্রেস এবং প্রিভিয়াস অ্যাড্রেস এর মতোই পারে, স্বাভাবিক। আচ্ছা ঠিক আছে ভাই। এই ফোন নাম্বার নিয়ে কোনো প্রশ্ন আছে? জি ভাইয়া রিলেটিভের বলো। ফোন নাম্বার কি নেওয়া যাবে? না, রিলেটিভের ফোন নাম্বার নেওয়া যাবে না। সরি, রিলেটিভের ফোন নাম্বার নিতে পারবেন, রিলেটিভের ফোন নাম্বার ইমেল নিতে পারবেন। আচ্ছা আচ্ছা না ফোন নাম্বারটা নিয়েছি তো এটা কোশ্চেন ছিল তাই কেন, ফোন নাম্বার কি এটার একটাই পাওয়া গেছিল? হ্যাঁ জি রিলেটিভের ফোন একটা নাম্বার। phone number। আচ্ছা, সাধারণ ভাই এক্সেল ফাইলে হ্যাঁ, আমি যতবার চেষ্টা করছি ওগুলা আবার ব্রাউজার গিয়ে ওই 1-2 মিনিট একটা দুটো বের করার পর আর করতে পারিনি।
মানে ভিপিএন ছাড়া কি কোনো কায়দা আছে বের করার? না, কোনো কায়দা নেই। আমি বিষয়টা বুঝতে পারছি, কিন্তু আমি এই ভিপিএন এ কাজ করতে পারিনি, সেই জন্য আমি পারিনি। না, কেন পারেনি সেটা আমাদের দেখতে হবে, কারণ সবাই পারছে, আপনাকেও পারতে হবে, ট্রাই করতে হবে। তো এখন আসি আমি কেন পারিনি সেটা আমি একটু আগে জেনে নেই। প্রথমত হচ্ছে, আপনার কি টাইম শেষ হয়ে গেছিল এরকম কোনো কিছু, নাকি ওই ক্যাপচার প্রবলেমটা হয়? ক্যাপচার প্রবলেম হচ্ছিল। যদি ক্যাপচার প্রবলেম হয়, আপনি কি মানে ল্যাপটপ না ডেস্কটপ? আমি ল্যাপটপে। ল্যাপটপ, তাহলে সম্ভবত আপনি ওয়াইফাই হচ্ছে ইউজ করে থাকেন, তো ডেফিনেটলি আমি আপনাকে বলবো একটু ট্রাই করে দেখেন মোবাইলের ইন্টারনেট, মানে মোবাইলের হটস্পট দিয়ে ট্রাই করে দেখেন। তো যদি দেখেন যে ওই মোবাইলের ইন্টারনেট দিয়ে ভালোভাবে কাজ করা যাচ্ছে, তাহলে আপনার ইন্টারনেটের প্রবলেম আছে, এই কারণে ঠিকভাবে এটা স্মুথলি রান হচ্ছে না। আর আমি কি বুঝাইতে পারলাম? হ্যাঁ, বুঝতে পারছি। পিপিএল সার্চ ছাড়া অন্য কোনো কি ব্রাউজারে কাজ করা যাবে? না না, ভিপিএন ছাড়া কাজ করা যাবে না, ভিপিএন লাগবেই। অ্যাটলিস্ট বাংলাদেশ থেকে করতে হলে ভিপিএন লাগবেই। আচ্ছা, আমি চেষ্টা করব। আমি আপনার কথা মতো চেষ্টা করব। আমি বুঝতে পারছি বিষয়গুলো, কিন্তু সমস্যা হয়ে গেছে। ভাইয়া আমি একটা ভিপিএন পেয়েছি নতুন, যেটাতে 12,000 MB দিচ্ছে, হ্যাঁ। আর এটা দেখলাম যে খুব স্মুথলি কাজ করে, আমি অনেকগুলো ডাটা বের করতে পারছি। ওটাতে কি এমবি দেয়? 12,000 MB? হ্যাঁ, এমবি দিয়েছে। সেটা ভিপিএন হচ্ছে এর নামটা কি? টানেল বেয়ার ভিপিএন। টানেল বেয়ার, এম? TUNNEL, টানেল বেয়ার। ভালোই কাজ করতে পারছে এটা। আমার ওই প্রবলেমটা হয়েছিল, পরে আমি ওয়াইফাই অফ করে মোবাইল নেট দিয়ে কাজ করাতে দেখলাম যে পাওয়ার পাচ্ছে, তারপরে এটাই use করছি। এটা ভালো। মোবাইলের নেটে হবে, কারণ এখন ইন্টারনেটে হচ্ছে কি, মানে ব্রডব্যান্ড লাইনগুলো একটু প্রবলেম। আচ্ছা, এটা আমার পরবর্তীতে আমি দেখে নিবো। আচ্ছা, ব্রডব্যান্ড লাইন গুলোতে খুবই প্রবলেম হচ্ছে লাস্ট কয়েকটা দিন ধরে। বিদ্যুতের প্রবলেম তো আমাদের আছেই, পাশাপাশি ইন্টারনেট লাইনেও আমাদের একটু প্রবলেম আছে। এর আগে কাজটা ঠিক আছে, সো এই জন্য আসলে ওই মোবাইলের ইন্টারনেট ইউজ করলে দেখা যায় কাজগুলো স্মুথলি করা যায়। আমি এটা ট্রাই করে দেখেছিলাম, ঠিক আছে। এখানে তো সবগুলো ইমেলই আছে, সো আমাদের 12 নম্বরটা একটু ভুল হবে আর কি, রিলেটিভ যেটা নিয়েছি ওটা তোমার ভুল হবে। আচ্ছা, ঠিক আছে। এগুলো পাননি কেন দ্বিতীয়টা? আচ্ছা, এই ভিপিএনটা আমি একটু অ্যাড করে দেখি। অনেকের কাজে আমি দেখছি দ্বিতীয়টা থাকে না, কিন্তু আপনাদের বেশিরভাগই তো দ্বিতীয়টা রাখছেন। আমি একটু এটা ট্রাই করে দেখি আগে। টানেল ভিপিএন এ আসলাম, তারপরে এখানে আমি truepeoplesearch.com এ গেলাম। এই ভিপিএনটা আমি এবার অন করি। লগ ইন করতে হয়? জি ভাইয়া, অ্যাকাউন্ট করতে হয়। এটা না, ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। বলেন। একটা ব্রাউজারে হচ্ছে ধরেন আমার কোনো একটা ভিপিএন অন করা, আরেকটা ভিপিএন কি তখন আমি করতে পারবো? একটা অফ আর একটা অন করে করা যাবে? মানে দুইটাই আমার হচ্ছে এক্সটেনশন হিসেবে এক থাকবে। করা যায়, যেমন এখানে দেখেন আমাদের হচ্ছে হোলার পাশাপাশি আমরা টানেলটা অন করলাম, কিন্তু ব্রাউজারটা মাঝে মাঝে একটু ঝামেলা করে এই আর কি। কি লিখতেছে? ইউ পুট এ বিয়ার, লগ ইন করে নিয়ে আগে। কোনো ভেরিফিকেশন কোড লাগবে না? মেবি যে ইমেইলে ভেরিফিকেশন করে আসবে। আমার আসছে। আসছে। এক মাসের জন্য 12,000 দিচ্ছে। কি বলে, পাসওয়ার্ড কি ভুল হইতেছে?
পাসওয়ার্ডটা রিসেট করতে হবে। এই তো লগ ইন করতে দিচ্ছে, আমার তো পাসওয়ার্ড ঠিকই আছে। ফরগেট পাসওয়ার্ড দিলাম, তারপর সেম প্রবলেম দেখাচ্ছে, এটা নট সেভ হচ্ছে না। তাহলে মনে হয় এটা হচ্ছে টেম্পোরারি ইমেল দিয়ে ক্রিয়েট করতে দিবে না, পার্সোনাল ইমেল লাগবে। মনে হয় আমার পার্সোনাল না, অ্যাকচুয়ালি আমার যেটা ইউজ করি নতুন ইমেল। আপনি পার্সোনাল ইমেল দিয়ে খুলছিলেন কি না ভাইয়া, অপশনাল ইমেল। টেম্পোরারি? টেম্পোরারি না, অপশনাল। আমার সাত না আট না না, বুঝতে পারছি, আমি বুঝতে পারছি, আমি বলতে চাচ্ছি যে মানে এই সকল ইমেল দিয়ে কিনা। জি ভাইয়া, এখানে আধার করে যেখানে অ্যাড করা এখানে। তাহলে সাইন আপ, এখানে আমাদের না এই ইমেল দেওয়া যাবে না, কারণ সব জায়গায় সবসময় ইমেল দেওয়া যাবে না। দেখি কার্নেল দেয়ার ডিপিএল। লগ ইন হয়ে গেছে। আচ্ছা, ওকে, রিলোড দিয়ে দেখি এবার। শুরুতে ক্যাপচা যাচ্ছে। হ্যাঁ, ক্যাপচার চাইলে যে ভেরিফাই একটু করলে দেন হয়ে যায়। দ্বিতীয়টা তাই না, যে দ্বিতীয়টা আপনারা সবাই হচ্ছে মেবি হচ্ছে ইমেল পাননি, আমি আরেকবার একটু দেখে আসি। হ্যাঁ, এইটা অনেকে পাইছেন, বাট কেউ কেউ পাননি।
দুইটা রেকর্ড পাওয়া গেছে, দুইটা ওপেন করি, মিলে গেছে। তো এখানে ইমেল পাইনি, তো এর যে রিলেটিভ আছে, পসিবল রিলেটিভ, এই সকল রিলেটিভ গুলো নিউ ট্যাব ওপেন করতে। যখন নিউ ট্যাব ওপেন করবেন ওই ইমেল তো অ্যাভেলেবেল আছে, সো দেননি কেন? তো এখানে একই বিষয়ে আপনিও আরেকটা ইমেল কোত্থেকে নিয়েছেন, হতে পারে অ্যাসোসিয়েটস কিংবা হচ্ছে আদার্স কোথাও থেকে, বাট এটা হয়নি। আচ্ছা, শেষ আমাদের অ্যাসাইনমেন্ট চেকিং টাইম। ওকে, সো স্কিপ ট্রেসিং নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? এই ভিপিএনটা ইউজ করবেন যারা এই টানেল ভিপিএনটা ইউজ করে দেখতে পারেন, না যে এটা কি অবস্থা দেয় বা কিরকম কাজ করতে পারেন, এটা দেখে। সো ভিপিএন নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলবেন, বা স্কিপ ট্রেসিং নিয়ে। না থাকলে আমরা নতুন একটা বিষয় শুরু করব। হ্যাঁ, এক্ষেত্রে যদি ফোন ফোন নাম্বার অথবা ইমেল যদি না থাকে তাহলে তো জায়গাটা খালি থাকবে তাহলে কোডটা। এভাবে করে কি বায়ারকে দিব? হ্যাঁ, ওইটা বায়ার যদি ধরে নেন, সাপোজ আমি যেরকম দিলাম একটা তালিকা দিয়েছি, তাই না? এখানে হচ্ছে ব্যক্তির নাম আর হচ্ছে অ্যাড্রেস আছে, সো এখান থেকে কোনো ডেটা ডিলিট করা যাবে না, কারণ বাইরের একটা তালিকা লিস্ট আছে, সেই লিস্ট অনুযায়ী আপনাকে ডাটা দিতে হবে। কোনো ডেটা যদি আপনি না পান সেটা ফাঁকা থাকবে, সেই সেলটা আপনার কি থাকবে, ফাঁকা থাকবে। ঠিক আছে। Okay, ঠিক আছে। তো আমরা তাহলে নতুন একটা বিষয় শুরু করি আজকে, সেটা মূলত হচ্ছে আমাদের ডেটা অ্যানোটেশন। নতুন একটা সেক্টর বা নতুন একটা জগৎ বলা যায়, যেটা মূলত হচ্ছে ডেটা অ্যানোটেশন। তো ডেটা অ্যানোটেশন কি সেটা আমরা আগে জানবো, তারপর মূলত হচ্ছে ডেটা অ্যানোটেশন রিলেটেড কাজ করতে গেলে আমাদের কি কি প্রয়োজন, সেই বিষয়গুলো আমরা কি দেখব। তো এখানে আমাদের দেখেন, আমাদের ডেটা অ্যানোটেশনের একটা প্রেজেন্টেশন আছে, সেই প্রেজেন্টেশন ফাইলটা আমি একটু ওপেন করি। তো ডেটা অ্যানোটেশনের দুটো প্রেজেন্টেশন ফাইল আছে, একটা চ্যাট জিপিটির মাধ্যমে জেনারেট করছি আর একটা পাবলিক। তো আগে আসেন সহজভাবে আমরা আগে বুঝে নিই যে ডেটা অ্যানোটেশন বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে যে আসলে এআইটা আসলে কি, তার মানে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা মূলত আসলে কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা মূলত আসলে কি। সো বর্তমান সময়ে আমরা এমন কেউ নেই যে আমরা এআই সম্পর্কে জানি না, সবাই জানি এআই। এআই এর ফুল ফর্মটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআইটা এমন একটি প্রযুক্তি যেখানে কম্পিউটার বা মেশিনকে মানুষের মতো ভাবতে, শিখতে, বুঝতে এবং সিদ্ধান্ত নিতে শেখানো হয়। তার মানে এআই প্রযুক্তির দ্বারা যেখানে কম্পিউটার বা মেশিনকে মানুষের মতো ভাবতে, মানে সে ভাববে, চিন্তা করবে, শিখবে এবং ফাইনালি যে কোনো সে একটা ডিসিশন নেবে। সহজভাবে যদি আমরা আরো চিন্তা করি, যেমন অভিজ্ঞতা থেকে শিখে কাজ করতে পারে, এআই ঠিক তেমন। যেমন আমরা অভিজ্ঞতা থেকে, মানে আমাদের পাস্ট কোনো এক্সপিরিয়েন্স থেকে ফিউচারে সেই কাজগুলো করার ক্ষেত্রে কিন্তু কি আমরা শিখে কাজ করতে পারি, বা আমরা হচ্ছে ওইটার ব্যাপারে আগে থেকে কি অ্যাওয়ার থাকতে পারি। তো এখানে এআইটা ঠিক তেমনি, তবে মানুষ নয়, কম্পিউটার প্রোগ্রাম শিখে কাজ করে, কম্পিউটার প্রোগ্রাম কি শিখে কাজ করে। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, গুগল ম্যাপ কখন কোন রাস্তা ফাঁকা বা জ্যাম আছে তা অনুমান করে সেরা রুট দেয়। লাইক হচ্ছে উবার কিংবা হচ্ছে পাঠাও রাইডাররা যারা আছেন,
তারা যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সিলেক্ট করেন, ওই একই গন্তব্যে পৌঁছানোর সেরা রুট যেটা হবে সেটা কিন্তু আগে শো করে। হ্যাঁ, জানে এই রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি যাওয়া যাবে, কিন্তু এই রাস্তায় এখন প্রচন্ড জ্যাম, একটু ঘুরে অন্য দিক দিয়ে গেলে দ্রুত যাওয়া যাবে, তো ওই রুটটা তাকে দেখাবে, সাজেস্ট করবে। এই কাজগুলো মূলত হচ্ছে কি এআই এর মাধ্যমে হয়ে থাকে। তারপরে দেখেন ফেসবুক কিংবা ইউটিউব আমাদের পছন্দ অনুযায়ী কন্টেন্ট সাজেস্ট করে। আপনি ফেসবুকে দেখবেন আপনার ফেসবুক অ্যাপে যে সকল কন্টেন্ট গুলো আসে সেগুলো আপনি পছন্দ করেন, মানে সেগুলো আপনি দেখেন, এই জন্য ওগুলোই আসে। আপনার বাসায় ফ্যামিলি মেম্বার আরেকজন আছেন, তার ফেসবুকে আপনি দেখবেন সে আবার অন্য কোনো কন্টেন্ট হয়তো পছন্দ করে, সেগুলো তার ওয়ালে আসে। এর বিষয়টা কিভাবে দাঁড়ায়, বর্তমান সময় হচ্ছে কুকিজটা হচ্ছে সব থেকে বড় বিষয়, মানে হিস্ট্রি গুলো আপনি যেগুলো দেখতেছেন, আপনি যেগুলো বারবার হচ্ছে ভিউ করতেছেন, সেই রিলেটেড কন্টেন্টটি কি আপনার ওয়ালে বারবার আসবে। চ্যাট জিপিটি আমাদের প্রশ্নের উত্তর বুঝে উত্তর দেয়, মানে প্রশ্ন বুঝে উত্তর দেয়। ওকে, সংক্ষেপে এআই ইকুয়াল কম্পিউটার প্লাস শেখার ক্ষমতা প্লাস সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এবার আসেন, এই এআইটা তো বুঝলাম, মেশিন লার্নিংটা কি সেটা একটু ধারণা নেই। মেশিন লার্নিং হলো এআই এর একটি অংশ। মেশিন লার্নিং ইজ এ পার্ট অফ এআই, যেখানে কম্পিউটারকে নিয়ম মুখস্থ করানো হয় না, বরং উদাহরণ দেখিয়ে শেখানো হয় এবং সেখান থেকে সে নিজেই সিদ্ধান্ত নিতে পারে বা সিদ্ধান্ত নিতে শিখে। যেমন দেখেন, আমরা বেশি বেশি প্র্যাকটিস করলে কি শিখে ফেলি, কম্পিউটারে তেমন তথ্যগুলো ডেটাগুলো বারবার দেখে সে শিখে নেয়। একটা কম্পিউটারকে আমরা 1000টা বিড়ালের ছবি দেখালে তারপর সে নিজে বুঝে নিবে এগুলো বিড়াল, চোখ কান লেজ এর প্যাটার্ন গুলো আছে, এটা দেখে সে বুঝে নিবে। মানে এগুলো বিড়াল সে কিভাবে বুঝবে, ওই যে চোখ কান লেজ এই প্যাটার্ন গুলো দেখে সে বুঝে নিবে। এরপর আমরা যদি নতুন আরেকটি বিড়ালের ছবি দিই, যেখানে যেটা মূলত হচ্ছে ওই 1000 বিড়ালের মধ্যে ছিল না, সে কিন্তু ম্যাচ করে চিনে ফেলবে যে এটা হচ্ছে বিড়াল। কম্পিউটার তো আসলে মানুষ না। এখন আপনি কম্পিউটারকে 1000টা ছবি দেখালেন, একটা মানে 1000টা ছবি কি সবগুলো বিড়ালের ছবি। এখন আপনি নতুন একটা বিড়ালের ছবি এনে ওকে দেখালেন, যেটা ওই 1000টা ছবির মধ্যে ছিলই না, ও তখন কিন্তু ওই আগের ওই হিস্ট্রি থেকে দেখেই সে সিদ্ধান্ত নিবে যে এটা বিড়াল। তো এগুলো একটু জাস্ট আমরা ধারণা নিলাম। এখানে দেখেন ডেটা অ্যানোটেশন, আমি দুইটা প্রেজেন্টেশন আপনাদের সাথে শেয়ার করব। এরপরে আসি ডেটা লেভেলিংটা মূলত আসলে কি। ডেটা লেভেলিংটা মূলত আসলে কি? ডেটা লেভেলিং হলো ডেটার উপর ট্যাগ, নাম বা অর্থ লিখে দেয়া, যেন কম্পিউটার বা এআই সেটা দেখে বুঝে শিখতে পারে। আলটিমেটলি আমরা কি শিখতে যাচ্ছি দেখেন, এই যে এই ধরনের কাজগুলো করতে যাচ্ছি, যেখানে আপনার কি বায়ার আপনাকে পিকচার দিবে, ছবি দিবে, সেই ছবির উপরে এইভাবে আপনাকে কি করতে হবে, ড্র্যাগ করে অঙ্কন করতে হবে এবং প্রতিটা জিনিস আপনার লেভেল হবে। যেমন দেখেন এখানে একটা মার্ক করছে, এখানে পার্সন ট্যাগ যুক্ত করা, লেভেলিং করা, কারকে মার্ক করছে কার, ট্রাফিক লাইট। এবং খেয়াল করবেন এক একটার কিন্তু এক একটার কালার, ইউনিক কালার আছে। যতগুলো কার আছে সেই কারগুলোর কালার হয়েছে কি গ্রিন, ট্রাফিক লাইট গুলোর হচ্ছে কি পিঙ্ক কালার, পার্সন গুলো ইয়েলো কালার, সেটা বাইরের রিকোয়ারমেন্টস অনুযায়ী দিচ্ছে। তো আমরা বেসিক্যালি এই কাজগুলোই করব, যেখানে কিছু ছবি দেওয়া থাকবে, এই ছবিগুলো আমরা কি করব, লেভেলিং করব। মানে ছবিগুলোর ভিতরে যে সকল অবজেক্ট গুলো থাকবে সেগুলো আমরা কি করব, লেভেলিং।
তো এখানে দেখেন ডেটা লেভেলিংটাই মূলত আসলে এখানে আলোচনা করতেছিলাম, যে ডেটা লেভেলিং হলো ডেটার উপর ট্যাগ, নাম বা অর্থ লিখে দেয়া, যেন কম্পিউটার বা এআই সেটা দেখে বুঝতেও শিখতে পারে। যদি আমরা সহজভাবে যদি একটু চিন্তা করি, যেমন তুমি যদি ছোট বাচ্চাকে জিনিস চিনাতে চাও, একটা আপেল দেখিয়ে বলো এটা আপেল, একটা আম দেখিয়ে বলো এটা আম, ঠিক একইভাবে এআই কে ছবির জিনিসগুলো চেনানোর জন্য মানুষেরা ছবিতে ট্যাগ দেয়। মানুষেরা কি ছবিতে ট্যাগ দেয়, যেমন এই ছবিগুলোতে আমরা এই ট্যাগ গুলো যুক্ত করছি, পার্সন, কার, ট্রাফিক লাইট, এটা বিড়াল, এটা গাড়ি, এটা ট্রাফিক লাইট, এরকম আর কি। ওকে, এখানে অনেক কিছু লেখা আছে, আমরা একটু নিচের দিকে আসি। সো ডেটা অ্যানোটেশন কাকে বলে? ডেটা অ্যানোটেশন হলো বিভিন্ন ধরনের ডেটা, যেমন ছবি, ভিডিও, অডিও, টেক্সটের মধ্যে কোন অংশে কি আছে তা চিহ্নিত করা বা ব্যাখ্যা যোগ করা, যাতে এআই সেই ডেটা থেকে শিখতে পারে। একদম সহজভাবে যদি বলি, এখানে দেখেন ডেটা অ্যানোটেশনটা কি বলতেছে? দ্য প্রসেস অফ লেবেলিং ডেটা উইথ রিলেভেন্ট টেক্সট টু মেক ইট ইজিয়ার ফর কম্পিউটার টু আন্ডারস্ট্যান্ড। তার মানে কি, আপনি যে প্রসেসে ডেটা লেবেলিংটা করবেন, আমরা তো একটা প্রসেসে ওগুলো অঙ্কন করব, সেই প্রসেসটা কাজটাই মূলত হচ্ছে ডেটা অ্যানোটেশন। হোয়াট ইজ ডেটা অ্যানোটেটর? ডেটা অ্যানোটেটর কাকে বলে? যে ডেটা অ্যানোটেশনের কাজ করে তাকে ডেটা অ্যানোটেটর বলা হয়। তার মানে আপনি যদি ডিজিটাল মার্কেটিং এর কাজ করেন, আপনাকে বলা হবে ডিজিটাল মার্কেটার। আপনি যদি গ্রাফিক ডিজাইনের কাজ করেন, আপনাকে বলা হবে গ্রাফিক ডিজাইনার। তেমনি আপনি যদি ডেটা এন্ট্রির কাজ করেন, আপনাকে বলা হবে ডেটা এন্ট্রি এক্সপার্ট। তেমনি আপনি যদি ডেটা অ্যানোটেশনের কাজ করেন, আপনাকে বলা হবে ডেটা অ্যানোটেটর। আপনাকে কি বলা হবে? ডেটা অ্যানোটেটর। ডেটা অ্যানোটেশনের কাজ করার ক্ষেত্রে আমাদের এই দুইটা জিনিস ফোকাস করতে হবে। মানে দুইটা জিনিস বলতেছে, দুইটা মানে এটার ক্ষেত্রে আপনার প্রোডাকশন ফোকাস করতে হবে, আর এই কাজ করতে গেলে টেকনিক্যাল স্কিলের প্রয়োজন নাই। নো নিড টেকনিক্যাল স্কিল, একদম সিম্পল কাজ এটা। এখন হয়তো বা থিওরি বলতেছি মনে হচ্ছে অনেক হার্ড, কিন্তু যখন আমরা প্র্যাকটিক্যালি কাজ করব তখন দেখবেন একদম সিম্পল। কিন্তু নিচের তিনটে জিনিস আপনাকে ফোকাস করতে হবে। ড্রয়িং কোয়ালিটি, মানে আঁকা আঁকির যে কোয়ালিটিটা আছে সেটা আপনার ভালো হইতে হবে। যেমন এইখানে দেখেন একদম ক্লোজ শট নিছে, যত ক্লোজ আর কি যাওয়া যায়, গাড়ির যত কাছে দেখেন, এই গাড়িটার উপরের দিকে তার আছে, এই চাকার এই পর্যন্ত, তারপর লুকিং গ্লাসের এই পর্যন্ত, একদম ক্লোজ যতটুকু নিছে। এইভাবে আমাদের মূলত হচ্ছে কি করতে হবে? অ্যানোটেট করতে হবে, একদম ক্লোজলি অ্যানোটেট করতে হবে। অ্যাটেনশন টু ডিটেইল, বায়ার আপনাকে কি বলছে, কি চায়, সেই ডিটেলস গুলো আপনার ভালো করে বুঝে তারপর হচ্ছে কাজ করতে হবে। বায়ার আপনাকে কি বললো, পলিগন করতে হবে, মানে টাইপ আছে, ডেটা অ্যানোটেশনের আবার বিভিন্ন ধরনের টাইপ আছে, রিয়াক্টেঙ্গেল বা বাউন্ডিং বক্স করতে হবে নাকি 3D কিউবয়েড করতে হবে, সেটা আপনার বুঝে দেন হচ্ছে কাজ করতে হবে। তারপর আসেন অ্যাজিলিটি। অ্যাজিলিটিটা আসলে কি? অ্যাজিলিটিটার সহজ বাংলা হচ্ছে যে আপনি কত দ্রুততার সহিত কত বেশি কাজ করতে পারেন। মানে আপনাকে কাজও করতে হবে দ্রুত এবং অনেক বেশি কাজ করতে হবে। ডেটা অ্যানোটেশনের কাজটাই মূলত হচ্ছে আপনি যত বেশি ইমেজ অ্যানোটেট করবেন তত বেশি আপনার ইনকাম, পার ইমেজের প্রাইস নির্ধারিত। সো অ্যাজিলিটিটা হচ্ছে এখানে খুবই গুরুত্বপূর্ণ। 6 মেজর টাইপস অফ ডেটা অ্যানোটেশন। প্রথমত কি বলা হচ্ছে? বাউন্ডিং বক্স। এইটাকে বাউন্ডিং বক্স বলা হয়।
বাউন্ডিং বক্সের ক্ষেত্রে একটার উপর দিয়ে আরেকটা অ্যানোটেট হয়ে যায়, ওভারল্যাপিং হয় আর কি। যেমন দেখেন এখানে কি হয়েছে, কারের উপর দিয়ে পার্সনের ট্যাগটা চলে গেছে, ওভারল্যাপিং হয়ে গেছে। সো বাউন্ডিং বক্সে কি ওভারল্যাপিং হয় বা হতে পারে। তারপরে দেখেন পলিগন। পলিগনটা কি, যে অ্যাকচুয়াল জায়গাগুলো অ্যানোটেট করবে, আদার্স জায়গাগুলো না, বাইরের অংশ থাকবে না। বাউন্ডিং বক্সে কি হয়, একটার উপর দিয়ে একটা চলে যায়, কিন্তু পলিগনে কিন্তু একটার উপর দিয়ে একটা যায় না। পলিগনের উদাহরণটা কিভাবে কাজ করে, লাইক হচ্ছে ধরে নেন বাউন্ডিং বক্সটা এইভাবে আপনি কারকে পুরোটা এইভাবে সিলেক্ট করবেন, আর পলিগনটা হয় এইভাবে, কারের এই লুকিং গ্লাস থেকে ধরে নেন আমরা ধরলাম, তারপরে এভাবে যেতে হবে, এইভাবে পেন টুল, যদি অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলোতে কাজ করার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের, পেন টুলের যে ব্যাপারটা এইভাবে করে অ্যানোটেট করতে হবে। এই ভিতরেরটা মূলত হচ্ছে পলিগনের কাজ, ভিতরেরটা কিসের কাজ, এটা হচ্ছে পলিগনের কাজ। সব থেকে বেশি আপনার কাজ হয়ে থাকে এই দুইটাই, পলিগন এবং হচ্ছে কি বাউন্ডিং বক্স। পলিলাইন, 3D কিওয়ার্ডস, সেগমেন্টেশন, ল্যান্ডমার্ক এগুলো খুবই রেয়ার। আরে ভাই, ওভারল্যাপিং হলে কি কোনো প্রবলেম হবে? না, পলিগনে ওভারল্যাপিং করা যাবে না। মানে আপনাকে যদি বায়ার বলে যে ওভারল্যাপিং যেন না হয়, তখন আপনি এই টুল দিয়ে কাজটা করতে হবে। আচ্ছা, আর যখন আপনাকে বায়ার বলবে ওভারল্যাপিং হলে কোনো প্রবলেম নাই, তখন আপনি বাউন্ডিং বক্স দিয়ে করবেন। ওকে। আর বাউন্ডিং বক্সে প্রাইসটা একটু কম হয়ে থাকে পলিগনের তুলনায়, কারণ পলিগনটা ডিটেলস ধরে ধরে করতে হয়, তো একটু সময় বেশি লাগে, প্রাইসটা একটু বেশি হয়ে থাকে। সেভাবে তো তার মানে কমেন্ট করা নেওয়া লাগবে আর কি। না, বায়ার আপনাকে বলেই দিবে। বায়ার যদি আপনাকে বলে আই নিড হাই কোয়ালিটি প্রজেক্ট, পলিগনে আবার হাই কোয়ালিটি ডেটা বের হয়, মানে একদম ডিটেলস আপনার ডেটাটা আসে, সেক্ষেত্রে হাই কোয়ালিটি ডেটা আপনার আউটপুট থাকে। যখন আপনাকে ক্লায়েন্ট বলবে আমার হচ্ছে হাই কোয়ালিটি ডেটা লাগবে, তখন আপনাকে পলিগনটাই ব্যবহার করতে হবে। আচ্ছা, আর বেশিরভাগ সময় তো আমরা বায়ারকে বা বায়ারই বলে দিবে যে কোন ধরনের টাইপ সে চাচ্ছে। তো পলিগন যখন করতে হবে তখন আপনি প্রাইসটা একটু বাড়িয়ে বলবেন, বাউন্ডিং বক্স হলে একটু কম বলবেন। এখানে আবার কথা আছে, ইমেজ তো আপনার অনেক ইমেজ অ্যানোটেট করতে হয়, ধরে নেন 20টা 30টা 40টা 50টা 100 200 500 এরকম। আবার প্রতিটা ইমেজের মধ্যে কতগুলো অবজেক্ট আছে সেটার উপর ভিত্তি করে প্রাইসটা নির্ধারিত হয়। কিছু ইমেজে একটা অবজেক্ট থাকলো, সো এটা আপনার বাউন্ডিং বক্স দিয়ে টানতে 1-2 সেকেন্ড লাগবে। আবার কিছু ইমেজে আপনার 7-8টা করে আপনার হচ্ছে অবজেক্ট আছে, যেমন এইটার কথা চিন্তা করেন, তখন তো আপনার একটু বেশি সময় লাগবে। সো এই সকল সবকিছু মিলিয়ে বাইরের প্রজেক্ট দেখে দেন হচ্ছে প্রাইস আপনার নির্ধারিত হবে। আচ্ছা, এই প্রাইস মিটের ইয়েটা একবার টেকনিকটা কোনো এক সময় শেখাই দিন, ভাইয়ের সঙ্গে যে কমিউনিকেশনটা করব প্রাইস মিটের জন্য। আমি আপনার কথাটা বুঝতে পারিনি ভাইয়া। বলতেছি মানে মানে ক্লায়েন্ট যখন আমাদের এরকম আমরা কাজ পাবো যখন বা করতে যাব, প্রাইস মিটের টেকনিকটা একটু শেখাই দিয়েন এখন না। ডেফিনেটলি বায়ার যখন আপনাকে কাজ দেবে তখন তো আমি তো আপনাদেরকে বলেই দিব প্রাইস গুলো কিরকম হবে। এখানে আমি জাস্ট একটা আইডিয়া দিতে পারি, যদি আপনি এটাই আর কি। 3 ধরনের ছবি পান, এই ধরনের ছবির ক্ষেত্রে হচ্ছে যদি বাউন্ডিং বক্স হয়, সো 100 ইমেজ যদি করতে হয়, সো $10 গুড এনাফ। ওকে ভাইয়া। আচ্ছা, তো এবার আসেন আমরা টাইপটার কথা বলতেছিলাম, পলিলাইন। পলিলাইনটা আবার কিরকম হয়, পলিলাইনটা শুরুটা হয় এক জায়গা থেকে, শেষ হয় আরেক জায়গায় গিয়ে। মানে পলিলাইন এইভাবে কাজ করে, এখান থেকে শুরু করছেন এখানে এসে শেষ হবে। বাউন্ডিং বক্সটা কাজ করে এভাবে বক্স আকারে, আর পলিগনটা এইভাবে মার্ক করে এখানে এসে ফিনিশিং হয়, আর পলিলাইনটা এভাবে এক জায়গা থেকে শুরু আরেক জায়গায় যায়।
3D কিওয়ার্ড এটা মূলত হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা মাপার ক্ষেত্রে এটা ইউজ হয়। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এটা হচ্ছে বাউন্ডিং বক্সের একটা অ্যাডভান্স মোড, যেটা মূলত হচ্ছে বাউন্ডিং বক্স মূলত হচ্ছে আপনার মানে জাস্ট চারো সাইড ই করে, আর 3D কিওয়ার্ডটা মূলত হচ্ছে একদম একটা গাড়ির দৈর্ঘ্য কত, প্রস্থ কত, উচ্চতা কত, বা যে অবজেক্টটা সিলেক্ট হবে সেটার পুরো ডিটেলস আপনার হচ্ছে 3D মডেল আর কি, 3D ভাবে সেটা মূলত আসলে কি এটা হয়। তো এবার সেগমেন্টেশনটা একদম রেয়ার, আমার লাইফে আমি কখনো সেগমেন্টেশনে কাজ করিনি। তারপর যা এটা উপর থেকে ড্রোন শটের বা স্যাটেলাইট থেকে কোনো পিকচার আপনার মূলত হচ্ছে এভাবে মার্কিং করা হয় যেগুলো জমিতে থাকে। তারপরে ল্যান্ডমার্ক, এটা মূলত বর্তমান সময় আপনার ফেস লক কিংবা হচ্ছে ফেসিয়াল রিকগনিশন বা আপনার হচ্ছে অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রেও যারা হচ্ছে যে দাঁড়িয়ে আমরা হচ্ছে আমাদের হচ্ছে অ্যাটেন্ডেন্স গুলো হয় অফিসে বিভিন্ন সময়, এখন তো ফিঙ্গার বেশি হয়, বাট পাশাপাশি আপনার দাঁড়িয়ে থেকে চোখের স্ক্যান করে যে অ্যাটেন্ডেন্স গুলো নেয় সেই ক্ষেত্রে মূলত হচ্ছে এই ল্যান্ডমার্কটা ইউজ হয়। ওকে, তো এখন আসেন আমরা এই কাজগুলো করার জন্য কোনটা মূলত হচ্ছে কোন ধরনের টুলস আমরা ইউজ করতে পারি। সাম পপুলার ডেটা অ্যানোটেশন টুলস, কিছু পপুলার ডেটা অ্যানোটেশন টুল আছে। প্রথমটা হচ্ছে সিভ্যাট, এবং আমরা এটাই ব্যবহার করব, সিভ্যাটটা ইউজ করব, আর এটা হচ্ছে ফ্রিতে মোটামুটি ভালো কাজ করা যায়। তারপর মূলত হচ্ছে লেভেল বক্স আছে, তাছাড়া লেভেল স্টুডিও আছে, সুপার অ্যানোটেট আছে, সুপার ভিজলি আছে, ডেটালুপ আছে। সো এগুলোর মধ্যে থেকে সিভ্যাটটা হচ্ছে সব থেকে সুন্দর এবং স্মুথলি কাজ করা যায়। তো এবার আসেন আমরা সিভ্যাটে মুভ করি, মানে মেইন কাজটাতে মুভ করি। তো এখান থেকে আমরা সিভ্যাটের প্রোফাইল আগে ক্রিয়েট করে নিই। cvat.ai এই ওয়েবসাইটে আমরা চলে আসবো। এখানে ট্রাই ফর ফ্রিতে আমরা ক্লিক করব। আমার অলরেডি প্রোফাইল ক্রিয়েট করা আছে, আমি এটা লগ আউট করে দিই, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব, মানে আপনাদের যেভাবে আসবে নর্মাল। সো ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড আপনাদেরকে দিতে হবে। সো আমি এখান থেকে টেম্পোরারি ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। আপনারা আপনাদের ব্যক্তিগত প্রোফাইল দিয়েও ক্রিয়েট করতে পারেন, কোনো প্রবলেম নেই। কপি করলাম, সো ফার্স্ট নেম দেন, লাস্ট নেম দেন, ইমেল দেন, ইউজার নেম দেন, ঠিক আছে, পাসওয়ার্ড দেন, যে পাসওয়ার্ডটা কি আপনার মনে থাকে। আপার কেস দিতে হবে না, এগুলো টিক মার্ক দিয়ে দিতে পারেন। তারপর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, একটা ভেরিফিকেশন কোড পাঠিয়েছে এখানে পেয়েছি, এটা ক্লিক করি। এটা কি আসলো, এখানে তো লিংক পাঠানোর কথা। এই অ্যাকাউন্ট তো ক্রিয়েট করিনি, ফ্রম রোবনিও। ও, এই সাইট আবার কিভাবে আসলো? ওকে, এবার হচ্ছে আমরা কি করব, ইমেলটা দিয়ে লগ ইন করবো।
তো আমরা ইমেলটা কপি করি, পাসওয়ার্ড দিয়ে, যে পাসওয়ার্ডটা আমরা দিয়েছিলাম। এই হচ্ছে আমাদের প্রোফাইল। এটা কি হলো, আমাদের প্রোফাইলটা ক্রিয়েট হলো। এবার আমাদেরকে কি করতে হবে, এবার আমাদের উপরের এই অপশনগুলোর কোনটার কি কাজ সেটা আমাদেরকে বুঝতে হবে। সো এখানে দেখেন প্রোফাইলের আইকন থেকে ক্লিক করে, এটা হচ্ছে প্রোফাইল, আর এখানে আছে অর্গানাইজেশন। অর্গানাইজেশনটা মূলত হচ্ছে এটা টিমের মতো, গ্রুপের মতো আর কি। লাইক হচ্ছে ফেসবুক কোনো গ্রুপ আপনি ক্রিয়েট করছেন, একটা গ্রুপের মেম্বাররা থাকে, সেই গ্রুপে আপনি কোনো কাজ দিলে বললেন যে সবাই এই কাজটা করে দেন, সবাই আপনার কাজটা করে দেবে। তেমনি এই অর্গানাইজেশনটা হচ্ছে এটাই। যদি কোনো ক্লায়েন্ট তার এক্সিস্টিং সিভেটে আপনার কোনো এভাবে অর্গানাইজেশন ক্রিয়েট করা থাকে, আপনাকে ইনভাইট করতে পারে। আপনি তখন ওই অর্গানাইজেশনের আন্ডারে দেখবেন অনেক ছবি আপলোড করা আছে, সো আপনাকে অ্যাসাইন করা থাকবে আপনি কোন কাজগুলো করবেন, দেন সেই প্রজেক্টগুলো আপনি কমপ্লিট করে দিলে অটোমেটিকলি সে পেয়ে যাবে। এটা একটা টিমের মতো আর কি কাজ করে। আমাদের বেসিক্যালি বাই ডিফল্ট এটা পার্সোনাল ওয়ার্ক স্পেসই থাকে, কিন্তু আমি এটা জাস্ট আপনাদেরকে এই অর্গানাইজেশন অপশনটার সাথে একটু পরিচয় করে দিলাম। যদি ক্লায়েন্ট আপনাকে ইনভাইট করে তো ইনভাইটেশনের মধ্যে আপনি পাবেন, আর আপনি যদি নিজে কোনো অর্গানাইজেশন ক্রিয়েট করতে চান, এখানে ক্রিয়েট লেখা আছে, এটাতে ক্রিয়েট করতে পারেন। যদিও আমি আজ পর্যন্ত কখনো ক্রিয়েট করিনি, কারণ অর্গানাইজেশন তখনই প্রয়োজন পড়ে যখন কোনো টিম আকারে কাজ করতে হয়। তো ক্লায়েন্টের যখন টিম আকারে প্রয়োজন পড়ে, সে নিজেই অর্গানাইজেশন ক্রিয়েট করে আমাদেরকে ইনভাইট করে, সেখানে আরো অনেক ফ্রিল্যান্সাররা বা সবাই থাকে। তো এরপর আসেন, আমাদের এটা গেল, তারপরে এখানে প্রোফাইলে লগ আউট করে ফেলছি। ওকে, তো এখানে দেখেন আমাদের সেটিং আছে। সেটিং এ গেলে আমাদের দেখেন কিছু অপশন হয়তো বা ইন ফিউচারে আমাদের প্রয়োজন পড়তে পারে, সেই অপশনগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো আসি এখানে আমাদের টাস্কে থাকে অপশনটা বাই ডিফল্ট। এখানে প্রজেক্টটা কি আগে সেটা বুঝে নিই। সবার আগে এখানে কোনো কাজ করতে গেলে আমাদেরকে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। কি করতে হবে? একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। ফার্স্ট অফ অল আমাদেরকে কি করতে হয়? একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হয়। তারপর মূলত হচ্ছে সেই প্রজেক্টের আন্ডারে একটি টাস্ক ক্রিয়েট করতে হয়। সেই প্রজেক্টের আন্ডারে কি করতে, একটি টাস্ক ক্রিয়েট করতে হয়। যখনই আপনি একটি প্রজেক্টের আন্ডারে টাস্ক ক্রিয়েট করবেন, অটোমেটিকলি জব ক্রিয়েট হয়ে যাবে। দেন সেই জবটা আপনাকে কি করতে হবে? তো চলেন আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করি। আমরা অ্যানোটেট করব, কি করব আমি দেখাচ্ছি। লাইক হচ্ছে আমরা এই পেড অ্যানোটেট করব। এখানে দেখেন কি আছে, আমরা কম্পিউটারকে কি বোঝাবো। এটা মূলত হচ্ছে প্রাণীর ছবি আছে। এখানে দুইটা প্রাণী আছে, একটি ডগ আর একটি মূলত হচ্ছে ক্যাট। তার মানে এখানে লেভেল হবে কয়টা? দুইটা, একটি ডগ আর একটি মূলত হচ্ছে কি ক্যাট। তো চলেন আমরা এই কাজটা করি। একটা কেউ কিছু স্যার বলবে? দুটো কি দুই কালারের হবে? হ্যাঁ, দুইটাকে আলাদা করে চেনানোর জন্য দুই কালারের হবে। সো প্লাসে ক্লিক করব, ক্রিয়েট এ নিউ প্রজেক্ট। প্রজেক্টের নাম দিতে হবে, আপনি যে কোনো কিছু নাম দিতে পারেন, বাট রিলেভেন্টটা দেয়াই সব থেকে ভালো, কারণ আপনি কম্পিউটারকে শেখাচ্ছেন, ডেফিনেটলি রিলেভেন্টটাই দিবেন। সো আমরা এটা কি অ্যানোটেট করতেছি? পেট, পেট অ্যানোটেশন করতেছি। পেট মানে কি? প্রাণী। তো এবার আসেন অ্যাড লেভেল। দুইটা লেভেল যুক্ত হবে, একটি হচ্ছে ডগ, আরেকটি মূলত হচ্ছে কি ক্যাট। সো অ্যাড লেভেলে ক্লিক করব, এখানে দিব হচ্ছে কি ডগ। এটা হচ্ছে ডগ লিখলাম। কি ধরনের অ্যানোটেট করব?
আমরা রিয়াক্টেঙ্গেল দেখবো, সবার আগে কি দেখবো? রিয়াক্টেঙ্গেল মানে বাউন্ডিং বক্স। বাট এই টাইপের মধ্যে কোনো কিছু সিলেক্ট করবেন না, এটা এনি রাখবেন। এনি রাখলে কি হবে, আপনার যখন খুশি যে কোনো ধরনের টাইপের আপনি অ্যানোটেট করতে পারবেন। এই জন্য এটা কি থাকবে? এনি থাকবে। কালার, সো আপনার ক্লায়েন্টের যদি কোনো নির্দিষ্ট টার্গেটেড কোনো কালার বলা থাকে সেটা আপনি দিবেন, আর না হলে আপনি যে কোনো একটা কালার দিয়ে ওকে দিবেন। এখান থেকে কন্টিনিউ করবো, দেন আরেকটা লেভেল দেবো, এটা সেভ হয়ে গেছে। আরেকটা হচ্ছে ক্যাট। ক্যাটের টাইপটা থাকবে কি? যে কোনো কিছু এনি, কালার আপনি এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দেন, ওকে দেন। তারপর এখান থেকে কন্টিনিউ। আর লেভেল লাগবে না। তো সাবমিট এন্ড ওপেন অথবা সাবমিট এন্ড কন্টিনিউ দুইটার যে কোনো একটা অপশন ক্লিক করলেই হবে। দুইটার যে কোনো একটা অপশন কি ক্লিক করলেই হবে। সেখানে দেখেন আমাদের টাস্ক প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা টাস্কে চলে যাব, ক্লাসে ক্লিক করব, ক্রিয়েট এ নিউ টাস্ক। সো আমাদের কি, আমরা পেট অ্যানোটেট করতে চাচ্ছি, সো পেট ডিটেকশন লিখলাম। প্রজেক্ট, ওই যে বললাম না প্রজেক্টের আন্ডারে টাস্ক ক্রিয়েট করতে, এই সেই প্রজেক্ট যেটা আমরা এর আগে ক্রিয়েট করছি, পেট অ্যানোটেশন। এই প্রজেক্ট আমরা সিলেক্ট করে দেব। তারপর লেভেল, আমরা তো লেভেল অলরেডি যুক্ত করছি। সো এবার আসেন আমাদের ফাইলটা এখানে আপলোড করতে হবে। এখানে ক্লিক করব, আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজটা এখানে আপলোড করে দেব। ইমেজটা এখানে আপলোড হয়ে গেল। তো সাবমিট এন্ড ওপেন অথবা সাবমিট এন্ড কন্টিনিউ দেন। এই অপশনগুলো ইউজ করতে হবে না, কোনো কিছুতে হাত দিতে হবে না। টাস্ক ইজ বিং সেভড ইন ডেটাবেস, সো ক্রিয়েট হলে এখানে আমাদের নোটিফিকেশন চলে আসবে, অথবা আপনি জবে চলে গেলে আপনি এটাকে দেখতে পাবেন। এই যে দ্য টাস্ক হ্যাজ বিন ক্রিয়েটেড। তো জবে আসি, এবার আমাদের একটা জব ক্রিয়েট হয়েছে, এই জবটা আমরা করবো। ক্লাউড স্টোরেজ, আমি যেরকম ছবিটা আপলোড করলাম কম্পিউটার থেকে, আপনি কোনো ক্লাউড স্টোরেজ থেকে আপনি এখানে ছবি আপলোড করতে পারেন। কিংবা আপনার যদি ক্লায়েন্ট কোনো আপনাকে অর্গানাইজেশনে আপনাকে ডাকে, সব ক্লাউড স্টোরেজ ছবি থাকতে পারে। রিকোয়েস্ট, আপনি যে টাস্কটা ক্রিয়েট করবেন কিংবা একটা প্রজেক্ট যখন কমপ্লিট করবেন সেগুলো এখানে দেখাবে, এখান থেকে আমাদের ডাউনলোড করতে হয়। আর মডেলটা বেসিক্যালি দরকার পড়ে না, মানে কোন ধরনের আমরা অ্যানোটেট করবো সেটার কথা বলা হচ্ছে, সো এটা আমাদের কি লাগে। তো আমরা এখান থেকে আসেন, চলে যাই জবে। সো এখান থেকে আমরা এটাতে ক্লিক করলাম, জবটা আমাদের কি হলো, ওপেন হবে। এই যে ওপেন হলো, যেহেতু আমরা একটা ইমেজ আপলোড করছি এই জন্য আমাদের এখানে একটা ইমেজই আছে। যদি আমরা একাধিক ইমেজ আপলোড করতাম, সো এখানে নেক্সট বাটনগুলোতে ক্লিক করে নেক্সট গুলো অ্যানোটেট করা যেত। লাইক আপনাকে পায় 50টা ইমেজ দিছে, 50টা হচ্ছে আপনার প্রাণীর ছবি, বিভিন্ন ধরনের প্রাণীর ছবি। কিংবা 50টা কুকুরের ছবি দিয়েছে, ডগের ছবি দিয়েছে, আলাদা আলাদা বিভিন্ন অ্যাঙ্গেলে। তো আপনি পেট অ্যানোটেশন কি করবেন, প্রজেক্টের নাম দিবেন, লেবেল দিবেন হচ্ছে ডগ, কালার দিবেন, তারপরে কি আপনি টাস্ক ক্রিয়েট করবেন। টাস্ক ক্রিয়েট করবেন ওই পেট অ্যানোটেশন দিয়ে, তারপর হচ্ছে আপলোড করবেন ওই 50টা ইমেজ একবার আপলোড করবেন। আপলোড করার পর এখানে সব ডগ সিলেক্ট করে করে এক একটা অ্যানোটেট করে করে নেক্সটে যেতে হবে। এই যে এখানে দেখেন আমাদের কোথায় কি কাজ, চলেন দেখি মেনু বার থেকে। কাজ করার পর আপনি সেভ করতে পারেন, ব্যাকে আসতে পারেন, সামনে যেতে পারেন। তারপর দেখেন এখানে কি, এটা হচ্ছে আমাদের কার্সর আনডিফাইন্ড লেখা আছে, এটা দিয়ে এভাবে মুভ করা যায়, আবার এটা দিয়েও কি মুভ করা যায়। এটা কি ছবিটাকে বিভিন্ন রোটেট করতে পারেন, জুম ইন জুম আউট, বিভিন্ন অপশন গুলো আছে। এই যে এটা হচ্ছে আমাদের মেন, যেটা মূলত হচ্ছে কি রিয়াক্টেঙ্গেল মানে বাউন্ডিং বক্স। আমরা কি করব, অ্যানোটেট করব। সো ইমেজটাকে ঠিকভাবে ফিট করে, ঠিকভাবে একদম বড় করে ফিট করে, এবার আসেন এখান থেকে লেভেল দেখেন এখানে ডগ এবং ক্যাট আছে, যেহেতু আমরা ডগ কে অ্যানোটেট করবো সো ডগ সিলেক্ট থাকবে। ড্রয়িং মেথড বাই 2 পয়েন্টস থাকবে, ড্রয়িং মেথড কি থাকবে, বাই 2 পয়েন্টস থাকবে। শেপ বাটনটাতে ক্লিক করব, দেখেন চলে আসছে। আমি কিন্তু কিবোর্ডে হাত নাই, সব মাউসের কাজ হচ্ছে। একদম ক্লোজ শট নিতে হবে, মাথার একদম ক্লোজ অংশ কোনটুকু, এইটুকু মাথার ক্লোজ অংশ। উপরের দিকে আসলাম, ক্লিক করিনি এখন, লেফট সাইডের দিকে কিন্তু কান কাটা পড়তেছে, মানে বাইরে চলে গেছে। সো এই অবস্থা থেকে আমাদের কান পর্যন্ত আসতে হবে।
দেখেন কানের শেষ অংশটুকু, মানে যেহেতু এটা কানই সবার শেষের দিকে আছে, যদি পায়ের অংশটুকু থাকতো আরো এদিকে, তাহলে আমরা এভাবে ধরতাম। তো যাই হোক, উপরের অংশটুকু এতটুকু, কানের অংশ এতটুকু, লেফট সাইড আমাদের সিলেক্ট হয়ে গেল, উপরের পার্টটা আমাদের সিলেক্ট হয়ে গেল। সিঙ্গেল ক্লিক করব, সিঙ্গেল ক্লিক করলে দেখেন মাউস ছেড়ে দিয়েছি, এবার কি কতটুকু আমরা ড্র্যাগ করব সেটার অংশ আসছে। সো পায়ের অংশ একদম এই পর্যন্ত, তারপরে এই যে কাপ পর্যন্ত দেখা যাচ্ছে, বিড়ালের অংশ কিন্তু ভিতরে চলে আসছে, কোনো সমস্যা নাই। এই রিয়াক্টেঙ্গেল বা বাউন্ডিং বক্স ওভারল্যাপিং হয়। সো এবার ক্লিক করে দিব, দেখেন এখানে কি হয়ে গেল, এটা সিলেক্ট হয়ে গেল। এটা যখন সিলেক্ট হয়ে গেছে, এখানে কিন্তু এই যে রিয়াক্টেঙ্গেল শেপ ডগ লেখা চলে আসছে। তারপর আপনি এটা চাইলে বন্ধ করে দিতে পারেন, রাখতে পারেন। হ্যাঁ, নিচের দিকে দেখেন এখানে কি আছে, সিলেক্টেড অপাসিটি, এটা দিলে বাড়বে কমবে, সব বিভিন্ন অপশন আছে। এবার আমরা বিড়াল কি করব, এখান থেকে সিলেক্ট করে ক্যাট বাই 2 পয়েন্টস শেপ। সো বিড়ালের উপর অংশটুকু ধরলাম, লেফট সাইডের দিকে আসবো, বিড়ালের পা অংশ এই যে দেখেন, এই যে পা, এই যে এখানে দেখেন পায়ের অংশ আছে, আবার এইটুকু ধরলে হবে না কিন্তু। সো পায়ের অংশটুকু ধরতে হবে। সো উপর অংশটুকু, পায়ের অংশটুকু ধরলাম, ওভারল্যাপিং হয়ে গেছে, একটার উপর আরেকটা চলে গেছে, ক্লিক করে দিব। এবার এখান থেকে লেজের অংশটুকু, পায়ের অংশটুকু ধরি, ক্লিক করে ছেড়ে দিই। এই হচ্ছে দেখেন অ্যানোটেড, কাজ আমাদের কমপ্লিট ডান। এবার এই কাজটা সেভ দিব, তারপর আমরা কি করব, এক্সপোর্ট করব। কেউ কিছু বলতে চাচ্ছেন? তো এই কাজটা আমরা চলেন সেভ দিলাম। সেভ দেওয়ার পর এবার এটাকে এক্সপোর্ট করব। জি, এখানে লেখা ছিল যে বাই 2 পয়েন্টস, এটা কি বোঝাচ্ছিল? ওইটা আমরা দুই দুই দুইবারেই তো শেষ করছি, মানে একটা ক্লিক করছি, পরে শেষ ফিনিশিং পার্টটা ক্লিক করছি, দুইবারেই আমরা ক্লিক করছি। দুইটা ক্লিক করলে এটা বাই 2 পয়েন্টস আসবে। জি, কাজ কি শুধু এতটুকু? হ্যাঁ এতটুকু, এইটার কাজ শেষ। এবার এটাকে আমরা সেভ করবো, বাইরকে আমরা কি দিব সেটা চলেন দেখি, বাইরকে আমরা কি ফাইল দিব। সো কাজটা সেভ দিলাম, সেভ দেওয়ার পর এখান থেকে আমরা মেনু বার অপশনে ক্লিক করব, তারপর এখান থেকে এক্সপোর্ট জব ডেটা সেটটাতে ক্লিক করব। তারপর এখানে দেখেন এক্সপোর্ট ফরম্যাট এটাই থাকবে, সিভেট ফর ইমেজেস 1.1 এটাই থাকবে। সেভ ইমেজেস আপনি দিতে পারবেন না, কারণ ফ্রি অ্যাকাউন্টে এই ইমেজ সহ আপনি সেভ করতে পারবেন না। মানে এখানে তো আমরা অ্যানোটেটটা করছি, অঙ্কনটা করছি, এটার ইমেজটা সহ আমরা বায়ারকে দিতে পারবো না, বায়ারকে শুধুমাত্র আমরা প্রোগ্রামিংটাই দিতে পারবো। যদি ইমেজ সহ বায়ার চায়, যদি ভাইয়া ইমেজ সহ খুঁজে বলবো, আমি বলতেছি, যদি বায়ার ইমেজ সহ চায়, সেটার ক্ষেত্রে আমরা কি করব সেটা আমি পরে বলতেছি। সেখান থেকে যে কোনো একটা নাম দেব, আপনি লাইক হচ্ছে পেড অ্যানোটেশন প্রজেক্টের নাম দেবেন, তারপর এটা জিপ আকারে থাকবে, ওকে দিবেন। এই যে অ্যানোটেশন এক্সপোর্ট স্টার্টেড, সো এখানে হেয়ারে ক্লিক করলেও আসবে, অথবা রিকোয়েস্টে গেলেও আপনি কি পাবেন, এই যে দেখেন কমপ্লিট হয়ে গেছে, ডাউনলোড ইট হেয়ার, অথবা এই যে এখানে দেখেন চলে আসবে, তো 3 ডট আইকনে ক্লিক করে ডাউনলোড করে দিবেন। ডাউনলোড হয়ে গেল। এই যেটা, এই ফাইলটার মধ্যে আসলে আছেটা কি আগে চলেন দেখি, বাইরে আমরা এই জিপ ফাইলটাই দিব। সেখান থেকে দেখেন একটা আমাদের মেশিন লার্নিং মানে এক্সএমএল ফরম্যাট আছে। সো এটা মূলত হচ্ছে কি করব, আমরা ওপেন করব। এই কাজটাই মূলত হচ্ছে আমরা করছি প্রোগ্রামিং। বায়াররা বা যারা বায়ার মূলত হচ্ছে এইটাই নিয়ে মূলত হচ্ছে কাজ করে। এখানে দেখেন ছবি, আর এখানে আসবে এরকম, এটা কিছু তো বুঝতেছি না। এটাই তো ছবি, তো বায়ার হচ্ছে এগুলোই নিয়ে তো বায়াররা কাজ করবে। ওই ছবিতে যে আপনি অঙ্কন করছেন ওই সফটওয়্যার মাধ্যমে ব্যাকএন্ডে এগুলো আসছে। আপনি চিন্তা করেন আপনার একটা ওয়েবসাইট, আপনি ফ্রন্ট এন্ডে দেখতেছেন এটা, কিন্তু এটার ব্যাকএন্ডে তো অনেক প্রোগ্রামিং আছে, তাই না? হ্যাঁ, বাইরে এটা নিয়ে কি করবে ভাইয়া, কি কাজ করবে? এটা বায়ার এটা নিয়ে কি করবে, এটা বায়ারের বিষয়, বেসিক্যালি তারা কি করবে এটা তারাই ভালো জানে। ও আচ্ছা, তাহলে আমাদের কাজ হচ্ছে অতটুকুই। হ্যাঁ, তো
তবে এগুলোর আসলে কাজটা কি সেটাও আমাদের আসলে জানা উচিত, যে ডেটা অ্যানোটেশন গুলোর ব্যবহারটা আসলে কোথায়। বর্তমানে হচ্ছে আপনার সব থেকে দুইটা জায়গায় আমি অ্যাজ এ উদাহরণ হিসেবে দিতে পারি, যেটা আমি দেখেছি এবং জেনেছি। ড্রাইভারবিহীন যে গাড়িগুলো আছে, গাড়ি মানে চালক যেগুলোতে নাই, ওই কারগুলোতে বিভিন্ন প্রোগ্রাম কাজ আছে, তার মধ্যে ডেটা অ্যানোটেশনের একটা কাজ আছে। তার মানে কি, একটা গাড়ি যখন রাস্তা দিয়ে চলবে, গাড়িটা যখন হচ্ছে আপনার ট্রাফিক লাইট দেখে স্টপ হয়ে যাবে, ওইটা কিভাবে শিখবে? ওকে শিখাইতে হয়েছে, ওকে অ্যানোটেট করে করে শিখাইতে হয়েছে, এটা ট্রাফিক লাইট, এটা পার্সন, আচ্ছা এইটা আচ্ছা, হচ্ছে কার, ও কোনো কার দেখলে ক্রিয়েট করবে থামতে না। হবে, এটাই ভাবে করে তাহলে করতেছেন। জি, এটা হচ্ছে কার, এই কারকে মানে হিট করা যাবে না, ও তো আসলে কার চিনে না। যেমন আমরা কিন্তু কম্পিউটার কিন্তু বাইনারি সংখ্যা চিনি, আমরা চিন্তা করি যে 1 2 3 4, কিন্তু বাইনারি সংখ্যার আকারে তারা মূলত হচ্ছে কম্পিউটার এটা রান হয়, কাজ করে। ও তো আসলে এগুলো চিনে না, ও চিনে বাইনারি সংখ্যা। আপনি ক্লিক করতেছেন এবিসিডি, কিন্তু এটা বাইনারি কোড আকারে ওর ব্যাক এন্ড থেকে এটা রান হচ্ছে। কম্পিউটার বাইনারি আমরা ছোটকালে শিখছিলাম 0 আর 1 দিয়ে, হ্যাঁ, ওইটাই আর এখন কি 0 আর 1 দিয়েছি না? আমি এটার ব্যাপারে আমার জানা নাই, এখন বলতে পারেন। আমি তো 0 1 এর ব্যাপারে তো জানতাম। তো যাই হোক, সো বিষয়টা হচ্ছে এটাই, আমরা এই কাজটাই ওই আঁকা কি করে এটাই আউটপুট নিয়ে আসলাম। বা এটা বেসিক্যালি উনি কম্পিউটারকে দিয়ে, যারা মেশিন লার্নিং এক্সপার্ট বা যারা প্রোগ্রামাররা আছে, তারা মূলত হচ্ছে কম্পিউটারকে এটাই দিবে। আর কম্পিউটার তখনই বুঝবে এটা হচ্ছে ডগ, এটা হচ্ছে ক্যাট। দেখেন কি কি আছে, আমাদের একটা আইডি নাম্বার দিচ্ছে, তারপরে এখানে হচ্ছে অ্যানোটেশন আমরা করছি, তারপরে কবে কাজটা করছি সে ডেট টাইমটা দেয়া আছে। আমরা সাবজেক্টে যেহেতু কোনো নাম দেই না, এই জন্য ডিফল্ট লেখা আছে। স্টার্ট ফ্রেম 00 দেয়া আছে। সেগমেন্টে আমরা এখানে এই সেগমেন্টে আমরা মূলত হচ্ছে কি কাজ করছি, কোন সাইটের মাধ্যমে কাজ করছি, তার একটা আলাদা ইউআরএল লিংক তারা তৈরি করে দিছে। ইউজার নেম কি, যে আমরা প্রোফাইল দিয়ে তৈরি করছি সেই ইউজার নেম এটা, যে ইমেল অ্যাকাউন্ট মানে সিভেটের যে অ্যাকাউন্ট সেটা এখানে দেয়া আছে। পাসওয়ার্ড দেয়া থাকে না, পাসওয়ার্ড দেয়া থাকলে তো আপনার প্রোগ্রামার আপনার ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে গেল। আচ্ছা, পাসওয়ার্ড দেয়া থাকে না। আমরা যে লেভেল যুক্ত করছিলাম ডগ, যে কালার কোড দিয়েছিলাম সেই কালার কোডের কোড নাম্বার হচ্ছে এটা। মানে কালার কিন্তু ধরে নেন দিয়েছি আমরা গ্রিন কালার, কিন্তু সেটার একটা কোড আছে, কম্পিউটার তো কোড চিনে। সো এই কোড সে মূলত হচ্ছে এখানে কি করছে, পিক করছে। একটু মিউট রাখবেন, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে সাউন্ড হচ্ছে, একটু মিউট রাখবেন। আচ্ছা, টাইপটা মূলত হচ্ছে আমরা দিব এনি, একটু মিউট করে দিই। কোথায় গেল? এই যে টাইপটা মূলত হচ্ছে কি দিয়েছিলাম, আমরা এনি দিয়েছিলাম। অ্যাট্রিবিউট যেহেতু কিছু দিয়ে না, এজন্য ফাঁকা আছে। ক্যাটের ক্ষেত্রেও সেম জিনিস। তারপরে দেখেন এখানে যে ইমেজটা আমরা আপলোড করছি সেই ইমেজের কি নাম, তার হাইট কত, উইথ কত, সবকিছু। আচ্ছা ভাইয়া, আমরা তো ডগের ক্ষেত্রে সবুজ কালার দিছিলাম, এখন শুধু ক্যাটের ভায়োলেট কালারটা কেন আসছে? বুঝিনি কথা। এখানে লেখার মধ্যে আপনার পার্পল কালার আসছে না, আমরা তো ডগের ক্ষেত্রে সবুজ দিছিলাম, সবুজটা আসে না, যে শুধু সব পার্পল আসছে। কোথায় পার্পল আসছে? এই যে লেখার মধ্যে পার্পল কালার আসছে না। এই কালারটা, এটা তো কোডের কালার, এইটা তো আমাদের কোনো, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটা কোড দিলে এই কালার আসবে, সব সময় এই সব সেম ক্ষেত্রে কালার। তাহলে এই কালার আসবে না? হ্যাঁ, আচ্ছা আপনি দেখবেন হচ্ছে এখানে ডগের ক্ষেত্রে দেখেন আমরা এই কালার কোড ব্যবহার করছিলাম, ক্যাটের ক্ষেত্রে আমরা এই কালার কোড ব্যবহার করছিলাম। এটা আপনি কপি করেন, গুগলে সার্চ করেন, দেখেন এই যে আমরা এই কালারটা দিয়েছিলাম। চলেন আমরা ইমেজে আসি, জবে আসি, এটা ওপেন করি। এই দেখেন ক্যাটের কালারটা এটা। জি ভাইয়া। আমি যেটা বলতেছিলাম, যদি ক্লায়েন্ট আপনাকে বলে আমাকে ইমেজও দিতে হবে, ইমেজ দিতে হবে, জাস্ট সিম্পলি আপনি এটার স্ক্রিনশট দিবেন। এটার স্ক্রিনশট আপনি কি করবেন, কপি করেন, আপনার যে জিপ ফাইলটা আছে এটার মধ্যে আপনি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন, মানে আপনার এই ফোল্ডারের মধ্যে কি আপনি পেস্ট করে দেন।
তাহলে আপনার কি এটা হয়ে যাবে, ওইটা সেভ এস দিয়ে তারপর কপি পেস্ট করতে হবে। স্যার এটা আপনার এখান থেকে সেভ, তারপর আপনার নির্দিষ্ট এটা হচ্ছে সেভ দিতে হবে। তো এটা তো জিপ আকারে আছে, সো এটাকে এক্সট্রাক্ট করার পর ফোল্ডার হবে, সেই ফোল্ডারের মধ্যে আপনাকে সেভ দিতে হবে। এটা সেভ দিলে হয়ে যাবে। আপনি স্নিপিং টুল নিতে পারেন, লাইট শট নিতে পারেন। যদি স্নিপিং টুল নিয়ে স্ক্রিনশট নেন তাও নিতে পারেন, যেটা আপনাদের সবার বাই ডিফল্ট কম্পিউটারে আছে। এখান থেকে নিউতে ক্লিক করেন, সেভ দিয়ে দেন। আমরা কি সবাই বুঝতে পারলাম এখানে? জি ভাইয়া বুঝতে পারছি। ঠিক আছে, আপনাদের আপাতত আজকের ক্লাসে অ্যাসাইনমেন্ট এই ইমেজটাই আমি আপনাদেরকে করতে দিই। আপনার মন মতো যে কোনো আপনি কালার নিতে পারেন, বা যদি কোনো রিকোয়ারমেন্টস অনুযায়ী কোনো কালার বলা থাকবে, মানে বলা থাকবে না। সো এই মন মতো যে কোনো কালার নিয়ে কাজ করবেন। সিভেটে প্রোফাইল খুলবেন, এই ইমেজটা আপলোড করবেন। আপলোড করার পর মূলত হচ্ছে কি, এইটা অ্যানোটেট করে এটার স্ক্রিনশট, আমার প্রোগ্রামিং দরকার নাই, ওই কোড আমার লাগবে না, জিপ ফাইলটা আমার লাগবে না। আপনি আমাকে কাজ করার পর এটার স্ক্রিনশটটা ক্লাসরুমে আপলোড করবেন। আমি কি বুঝাতে পারলাম? স্ক্রিনশট ইয়া দিয়ে নিব। স্ক্রিনশট আরেকবার বলেন। স্ক্রিনশট কি ওই ইয়া কি বলে, আপনি যেটা দিয়ে নেন, স্নিপিং স্নিপিং টুল টুল দিয়ে দিয়ে দিলেন, নিব? যেটা দিয়ে নেন, আমার ইমেজ দিলেই হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, তো আমাদের মূলত আসলে কি করতে হবে, আমাদের মূলত হচ্ছে এই ইমেজটা আপনারা আপলোড করবেন। ওই প্রোগ্রামিংটা আমাকে দিয়ে কোনো লাভ নেই, কারণ ওটা আমি বুঝবো না। আমি ইমেজটা দেখলে বুঝবো যে আপনার ঠিকঠাক ভাবে অ্যানোটেট হয়েছে কিনা। আচ্ছা, সিভেটে খুলবেন, এই ইমেজটা আমি আপনাদেরকে ক্লাসরুমে আপলোড করে দেবো। ইমেজটা কিন্তু আপনারা ডাউনলোড করে দিলে আপলোড করে দেবেন। অনেকে আমরা কি করি, ইমেজ তো এখান থেকে ডাউনলোড না করে স্ক্রিনশট নিয়ে আপলোড করি, তখন কিন্তু ভালোভাবে ইমেজের কোয়ালিটি ভালো থাকে না। সো ডাউনলোড করে দেন হচ্ছে আপনারা ক্লাসরুম থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে দেন হচ্ছে সিভেটে এখানে আপলোড করবেন, তাহলে হয়ে যাবে। তো আমি আরেকবার একটু রিপিট করতেছি এবং আরেকটা জিনিস একটু অবগত করে দিই। আমাদের একটা প্রজেক্ট আমরা ক্রিয়েট করছি, তাই না? আপনারা হয়তো বা প্র্যাকটিস করার সময় হয়তো এই কাজটা করতে পারেন। প্রজেক্ট একটা ক্রিয়েট করছেন, আবার প্লাসে ক্লিক করে এখানে আপনি কোন একটা নাম দেন, একটা লেভেল, আপনি কোন একটা লেভেল যুক্ত করেন, একটা কালার দেন, দেন ওকে দেন, কন্টিনিউ, সাবমিট এন্ড কন্টিনিউ দেন। কি বলতেছে, কুড নট ক্রিয়েট দ্য প্রজেক্ট। তার মানে কি, এট এ টাইমে একটা বেশি প্রজেক্ট ক্রিয়েট করা যায় না। আপনি একটা প্রজেক্ট খুলছেন, ক্রিয়েট করছেন, এটার কাজ শেষ হয়ে গেছে, দেন এটা এখান থেকে ক্লিক করে ডিলিট করে দিতে হবে। এবার আপনি নতুন যে প্রজেক্টটা তৈরি করতে চাচ্ছেন বা কাজ করতে চাচ্ছেন, সেটা আপনি এখান থেকে দিয়ে দেন। সো এখান থেকে টাইপটা থেকে নিয়ে যে কোনো একটা কালার সিলেক্ট করে কন্টিনিউ দেন। আমি আরেকবার জাস্ট দেখে দিচ্ছি, ক্যাট, যে কোনো একটা কালার দিয়ে কন্টিনিউ দেন। তারপর হচ্ছে সাবমিট এন্ড কন্টিনিউ। প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে, টাস্কে চলে আসেন, প্লাসে ক্লিক করে ক্রিয়েট এ নিউ টাস্ক। সেখান থেকে আমরা টাস্কের একটা নাম দেই, প্রজেক্ট দেখেন এই যে থাকবে, সাজেস্ট আসবে, ক্লিক করে দেন, ফাইলটা এখান থেকে আপলোড করে দেন, তারপর এখান থেকে সাবমিট এন্ড কন্টিনিউ দেন। তারপরে এখান থেকে জবে চলে আসেন, তারপরে দেখেন আপনার একটা জব ক্রিয়েট হয়েছে। এবার আপনি এখান থেকে রিঅ্যাক্টেঙ্গেল নিয়ে শেপে ক্লিক করে ক্লোজ শট নেন, একবার উপরে মাথার উপরে নিয়ে ড্র্যাগ করে টেনে ছেড়ে দেন। পর আপনি এখান থেকে কি নেবেন, ক্যাট নেবেন, ক্যাটের উপরের অংশটুকু নেবেন, পায়ের অংশটুকু সিলেক্ট করেন, এখান থেকে টেনে, যদি কোনো ভুল করে ফেলেন, লাইক এটা আমি ভুল করে ফেলছি, এখন কিভাবে কি করবো, এটা ভুল হয়ে গেছে, এখান থেকে এভাবে চাপানো সরানো যায়। এভাবে যদি আপনি ঠিক করতে পারেন, ঠিক করে নেবেন। তারপর একেবারে যদি না পারেন, এটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করেন, থ্রি ডটে ক্লিক করবেন, রিমুভ করলে এটা রিমুভ হবে।
ওকে, হয়ে গেছে। দেন হচ্ছে আপনি এটা স্ক্রিনশটটা মূলত হচ্ছে আপলোড করে দিলে হয়ে যাবে ক্লাসরুমে। ঠিক আছে, তো আমাদের আজকের ক্লাস এই ভাই পর্যন্ত। স্ক্রিনশটটাকে পুরো একেবারে পুরো স্ক্রিনটাই নিব নাকি ডক আর ক্যাটের কাজটাই নিব? পুরোটাই নেন, কোনো সমস্যা নাই, পুরোটাই নেন, সেভ অ্যাট সহ। ঠিক আছে। তো আমি এই ফাইলটি আপনাদেরকে সেম কাজটাই অ্যাসাইনমেন্ট আকারে করতে দিব, আপনারা করে সাবমিট করে দিবেন। তো যদি কারো কোনো বিষয় নিয়ে বা এই বিষয় নিয়ে যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। ভাইয়া আমার ফাইবার রেজিস্টার্ড হয়ে গেছে, ওইটা দিয়ে একটু বলবেন? আপু একটু জোরে বলেন, কথা শোনা যাচ্ছে না। আমি আপনাকে ইনবক্স করেছিলাম, আমার ফাইবার অ্যাকাউন্ট সাসপেন্ডেড করে দিয়েছে পার্মানেন্টলি ভাইয়া। আমি গতকালকে ক্রিয়েট করছিলাম। আচ্ছা, যদি সাসপেন্ড করে দেয়, কারণ আপনার অনেক আগে প্রোফাইল খোলা ছিল, আপনি পরবর্তীতে গিগ খুলতে গেছেন, সো ইওর সেলার প্রোফাইল ওয়াজ নট অ্যাপ্রুভড, এই ধরনের মেল আসছে, তাই তো? গতকালকে হচ্ছে গিগটা ক্রিয়েট হয়েছে, পাবলিশড হয়েছে, আজকে হচ্ছে হ্যাঁ, আমাকে মেল পাঠাইছে। আমার প্রথমে গিগ হচ্ছে ওনারা রিমুভ করছে, দেন আমার ফাইবার অ্যাকাউন্টটা পুরোটাই হচ্ছে সাসপেন্ড করে দিচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছি। আমি জিমিনি থেকে দেখলাম যে আমি হচ্ছে গিকে যে ডিসক্রিপশনে ওই যে অ্যাপোলো এআই হচ্ছে এগুলো যে ইউজ করছি, এগুলোর জন্য নাকি করতে পারে আচ্ছা, আপনার আপনার ফেসবুক প্রোফাইলের নামটা কি? সাবিহা সাফিরা শুনি। আচ্ছা, আচ্ছা, প্রোহিবিটেড সার্ভিসেস কথা বলতেছে, মানে এটা বেসিক্যালি আপনার যে সার্ভিসটা তারা একসেপ্ট, আপনি ডেসক্রিপশন কি দিছিলেন মনে আছে এই গিগে? হ্যাঁ হ্যাঁ, আপনাকে পাঠাইছি ভাইয়া, ওই যে নিচের দিকে টাইটেল ডিসক্রিপশন দুটি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওই যে কন্টাক্ট পারসন লিঙ্কডইন প্রোফাইল ইউআরএল, এটার জন্য নাকি হতে পারে। হ্যাঁ, এগুলোর জন্যই মনে হচ্ছে যে কোম্পানি ওনার সিইও, কন্টাক্ট পারসন, লিঙ্কডিন প্রোফাইল ইউআরএল, এগুলোর জন্য, এবং অ্যাপোলো, এগুলো মানে বিভিন্ন টুলস এর নামগুলো লিখে দিচ্ছেন, তো এই কারণেই মূলত হচ্ছে সাসপেন্ডেড করছে। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আসি এবার আমি এটা, এখন যেহেতু সাসপেন্ডেড হয়ে গেছে, এখন আমাদের তো ওইটা নিয়ে আসলে আলোচনা করে তো আর কোনো লাভ নেই, আমাদের মূলত হচ্ছে কি করতে হবে, এখন সমাধানে আসতে হবে। জি। সমাধানটা হচ্ছে প্রথমত আপনার কম্পিউটার একটা উইন্ডোজ দিতে হবে, নতুন উইন্ডোজ সেটআপ দিতে হবে, মানে পিসিটাকে আগে নতুন করতে হবে। অনেকেই বলবে যে ব্রাউজারের হিস্ট্রি ক্লিন করে আবার খোলা যাবে, কিংবা অন্য কোনো ব্রাউজারে খোলা যাবে, বা ক্রোম ব্রাউজারটা ডিলিট করে আবার নতুন করে ইনস্টল করে খোলা যাবে। খোলা যে যাবে না যে তা না, যাবে, বাট ওটা রিস্ক হয়ে যাবে। আপনি যদি একদম রিস্ক ফ্রিতে থাকতে চান, তাহলে আপনাকে কম্পিউটারে উইন্ডোজটা দেওয়াটাই সব থেকে উত্তম। কারণ ফাইবারের রুলস অনুযায়ী একজন ব্যক্তি একটার বেশি ফাইবারের প্রোফাইল খুলতে পারবে না। এখন তারা একজন ব্যক্তি একটা যে হবে সেটা কিভাবে কাউন্ট করে? তারা মূলত দেখে ইমেল অ্যাড্রেস, ওই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি আর সেকেন্ড খুলতে পারবেন না। তারপর তারা কি করে, মাঝে মাঝে আপনার কম্পিউটারের আপনার ম্যাক অ্যাড্রেস বা এগুলো তারা ট্রেস করে। তো এখন বিষয়টা হচ্ছে যে আমাদের কি করতে হবে, আমাদের মূলত আসলে এখন উইন্ডোজ না দেওয়ার, মানে উইন্ডোজ দেওয়াটাই সব থেকে উত্তম। তো আপনি উইন্ডোজ দিবেন, উইন্ডোজ দেওয়ার পর আমরা যে প্রসেসে প্রোফাইলটা ক্রিয়েট করেছিলাম এই প্রসেসে খুলবেন, এবং ডেসক্রিপশনটা যখন পরবর্তীতে তৈরি করবেন আমাকে ইনবক্সে একটু দিয়েন, আমি দেখে বা আমরা এআই থেকে ওইটাকে চেক করে নিয়ে দেন হচ্ছে আমরা মূলত হচ্ছে প্রোফাইলটা ক্রিয়েট করবো বা আপনি ক্রিয়েট করবেন। উইন্ডোজটা দেওয়াটা হচ্ছে ম্যান্ডেটরি। উইন্ডোজ দিলে কিন্তু আপনার পিসির সি ড্রাইভে যা থাকে সব কিন্তু ডিলিট হয়ে যাবে।
সো উইন্ডোজ দেওয়ার আগে ডেফিনেটলি সবকিছু আপনি সেভ করে বা সেগুলো আপনার প্রাইভেট বা আপনার পার্সোনাল যত ইনফরমেশন আছে বা আপনার ডেস্কটপ অনেক কিছু থাকতে পারে, সেগুলো একটা, যেমন আমাদের ক্লাসের ভিডিও গুলো থাকতে পারে, অ্যাসাইনমেন্ট থাকতে পারে, সেগুলো একটা নির্দিষ্ট একটা ফোল্ডারে নিয়ে অন্য ড্রাইভে নিয়ে দেন হচ্ছে উইন্ডোজ দিয়ে। আচ্ছা আচ্ছা, উইন্ডোজ দিলে কি সি ড্রাইভ চলে যাবে ভাইয়া? হ্যাঁ, সি ড্রাইভ চলে যাবে, কারণ উইন্ডোজটা সি ড্রাইভে দেওয়া হয় তো এই জন্য সি ড্রাইভ চলে যাবে। আচ্ছা, তার মানে আমার ডকুমেন্টস হচ্ছে আপনার ভিডিও গুলো, ক্লাস ভিডিও গুলো আমি ডি ড্রাইভে রাখা, তার মানে ডি ড্রাইভ তো সেভ সেভ। হ্যাঁ, আচ্ছা তারপরেও যখন আপনি উইন্ডোজ দিবেন, আপনি মেবি হয়তো বা নিজে দিবেন না, কোনো দোকান থেকে যদি দেন, যদি নিজে দেন তো ভালো, বাট দোকান থেকে যদি দেন বা কোনো পরিচিত ব্যক্তি থেকে যদি দেন, উনি দেখবেন আপনাকে বলে দিবে যেগুলো এগুলো কিন্তু ডিলেট হয়ে যাবে, তখন আপনি ওই অনুযায়ী কাজ করুন। ঠিক আছে, ওকে ফাইন। জি, আর কারো কোনো প্রশ্ন আছে কোনো বিষয় নিয়ে? আচ্ছা, ঠিক। ফাইবারের যে গিগটা ওপেন করা হয়েছে, আমরা গতকালকে রাতে ওপেন করছি, এখন পর্যন্ত মেসেজ আসে। এখন যে ঠিক আছে। ওই গিগটাকে র্যাঙ্কিং এ রাখার জন্য কি মানে কোনো কিছু করা এটা না, গিগ র্যাঙ্কে দেখবেন আপনি ফাইবারে যখন সার্চ দিবেন কাদের প্রোফাইল র্যাঙ্কে আছে, যাদের অনেক রিভিউ আছে, ফিডব্যাক আছে, বা যারা রেগুলার কাজ করতেছে তাদেরটাই র্যাঙ্কে থাকবে, এবং এটাই স্বাভাবিক। এখন আমরা যারা নতুন আছি, আমরা যারা নতুন প্রোফাইল করবো, আমাদেরটা কিন্তু ওই সার্চ রেজাল্টে আসবার চান্সটা খুবই কম থাকে। এখন র্যাঙ্কে আনার ক্ষেত্রে মূলত হচ্ছে কাজ করে করে দেন র্যাঙ্কে আনতে হবে। এখন অনেক ক্লায়েন্ট আছে নতুনদেরকে টার্গেট করে কম প্রাইসে কাজ দেওয়ার জন্য, নতুন প্রোফাইল খুঁজে। সো ওই সুযোগে যদি প্রোফাইল আপনার বায়ারের চোখে পড়ে, দেন বায়ার যদি আপনাকে মূলত হচ্ছে কাজ দেয়, দেন এভাবে করে আস্তে আস্তে র্যাঙ্কে আসতে পারে। আরেকটা ওয়ে যেটা হচ্ছে আমরা তো দেখবো সামনের দিকে, আউট অফ মার্কেট প্লেসের ক্লায়েন্ট যখন আমরা জেনারেট করবো, মানে মার্কেট প্লেসের বাইরে থেকে সেই ক্লায়েন্টের কাজ আমরা ফাইবারে নিব, মানে আপনি যখন ফাইবারে নিবেন, সো ফাইবারে আপনার একাধারে আপনি ক্লায়েন্টের কাজও হচ্ছে, ফাইবারের প্রোফাইলটাও গ্রো হয়ে যাবে। ওইভাবে করে করে আস্তে আস্তে দেখবেন প্রোফাইলটা দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। এরিয়াতে গেলে ওখানে ইমপ্রেশন দেখাচ্ছে, তারপর ক্লিক দেখাচ্ছে, এটা ইয়াতে মানে ইমপ্রেশন ক্লিক দেখাচ্ছে, তাই তো? হ্যাঁ, যেমন আমার তো গতকালকে রাতে গেছি, আজকে একটা ক্লিক ইমপ্রেশন। হ্যাঁ, এখন ওই ক্লিক বা ইমপ্রেশন এটা কিন্তু ক্লায়েন্টের কাছ থেকে যে আসছে তা কিন্তু না, এটা ফ্রিল্যান্সারও হতে পারে। কারণ আপনি যখন সার্চ দেন ডাটা এন্ট্রি লিখে, তখন অনেকের গিগ আসে, সো সবাই ইমপ্রেশন পেয়ে গেছে, কিন্তু আপনি আমি কিন্তু ফ্রিল্যান্সার, ক্লায়েন্ট না। আমরা যখন কোনো একটাতে ক্লিক করতেছি, সে ক্লিক পেয়ে যাচ্ছে, সে কিন্তু ক্লায়েন্টের ক্লিক পায় নাই, ফ্রিল্যান্সারের ক্লিক পেয়েছে। সো ওরকমটাও হতে পারে। ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল কি বলে? যে ভাইয়া, আমি হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট যদি আমার পিসি থেকে ক্রিয়েট না করে অন্য কোনো পিসি থেকে ক্রিয়েট করে দেন আমার পিসিতে ইউজ করি, তাহলে কি আর উইন্ডোজ দিতে হবে নাকি? হ্যাঁ, হবে তো, কারণ ওই একই তো হয়ে গেল, আপনার পিসিতে তো অলরেডি এক্সিস্টিং একটা ফাইবার আছেই। উইন্ডোজ দেওয়া মানে কি, পিসি পুরো ক্লিন হয়ে যাওয়া, দেন হচ্ছে আপনি ওইখানে নতুন আরেকটা লগ ইন করেন বা ক্রিয়েট করেন, কোনো বিষয় না। কিন্তু আপনি যদি অন্য কোনো পিসি থেকে ক্রিয়েট করে এনে এখানে লগ ইন করেন, তো সে একই কথাই তো হলো। আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে, আমি রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি।